ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো। তো আমরা মেটালার্জি যে চ্যাপ্টারটা করছি, মেটালার্জি চ্যাপ্টারের মধ্যে আমরা কিন্তু জিঙ্কের কিভাবে আইসোলেশন করা হয়, জিঙ্ককে কিভাবে নির্গত করা, এটা কিন্তু আমরা জেনে নিয়েছি। আজকে আমরা আরেকটা ধাতু করব, সেটা হচ্ছে কপার ধাতু। কপার ধাতুটাকে আকরিক থেকে কিভাবে আমরা বাণিজ্যিক কপারে পরিণত করি, সেই প্রসেসটা কিন্তু আমরা জেনে নেব। অর্থাৎ এটাও তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কপার ধাতু নিষ্কাশন। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কপার পাইরাইটিস থেকে, কপার পাইরাইটিস, এটা হচ্ছে কপারের আকরিক, কপার পাইরাইটিস, কপার পাইরাইটিস। এই কপার পাইরাইটিস থেকে, কপার পাইরাইটিস সংকেত হচ্ছে Cu2s Fe2S3। এই কপার পাইরাইটিস থেকে কপার ধাতু নিষ্কাশন, এটা আমরা আলোচনা করব। কপার ধাতু নিষ্কাশন, এটা আমরা আলোচনা করব। কপার পাইরাইটিস থেকে কপার ধাতু নিষ্কাশন, এটা কিভাবে করা হয়। দেখো, এক্ষেত্রে আমাদের কয়েকটা প্রসেসের সাহায্য নিতে হবে, তোমরা প্রত্যেকটা জিনিস নোট করবে। প্রথমটা হচ্ছে আকরিকের চূর্ণীকরণ, যেটা আমাদের স্টেপ ওয়ান। আমরা কি করব? আকরিকের চূর্ণীকরণ। তো প্রথম ধাপে আমাদের কি করতে হবে? আকরিকটাকে প্রথমে চূর্ণ করতে হবে, গ্রাইন্ড করতে হবে। সেটা যেমন প্রত্যেকটা আকরিকের ক্ষেত্রে যেমন করতে হয়, সেটা এখানে করতে হবে। আকরিকের চূর্ণীকরণ, কারণ আমরা কোনো শিলার মধ্যে, এই কপার পাইরাইটিস হচ্ছে একটা শিলা, এই শিলাটাকে প্রথমে চূর্ণ করতে হবে, গ্রাইন্ডার মেশিনে প্রথমে চূর্ণ করতে হবে। তাহলে আকরিকের চূর্ণীকরণ তোমরা এখানে লিখবে যে প্রথমে আকরিকটাকে চূর্ণ করতে হবে, মানে ডাস্ট বা চূর্ণ করে ডাস্ট বা পাউডার ফর্মে আনতে হবে। দ্বিতীয়টা হচ্ছে স্টেপ টু। আমরা কি করব? স্টেপ টুতে আমরা কি করব? আকরিকের গাঢ়ীকরণ। আমরা যেমন করি যে আমরা তো স্টেপটা পড়ে নিয়েছি, তো দ্বিতীয় স্টেপে আমরা কি করব? আকরিকের গাঢ়ীকরণ। এবং এক্ষেত্রে কোন পদ্ধতির সাহায্য নেব আকরিকের গাঢ়ীকরণের? তো নানা রকম পদ্ধতি আছে। কোন পদ্ধতির সাহায্য নেব আকরিকের গাঢ়ীকরণের জন্য? আকরিকের গাঢ়ীকরণের জন্য কোন পদ্ধতি আমরা সাহায্য নেব? দেখো, এখানে আকরিকের গাঢ়ীকরণের জন্য আমাদের যেহেতু সালফাইড আকরিক আছে, এবং সালফাইড আকরিক গাঢ়ীকরণের জন্য আমরা কি পদ্ধতির সাহায্য নিয়ে থাকি? ফেনাভাষণ বা তৈলভাষণ পদ্ধতি। সুতরাং ফেনাভাষণ বা তৈলভাষণ পদ্ধতিতে আকরিকের গাঢ়ীকরণ করা হবে। ফেনাভাষণ বা তৈলভাষণ পদ্ধতিতে, ফ্লোটেশন প্রসেস, তৈলভাষণ পদ্ধতিতে আকরিকের গাঢ়ীকরণ করা হয়। ফেনাভাষণ বা তৈলভাষণ পদ্ধতিতে আকরিকের গাঢ়ীকরণ করা হয়। আকরিকে গাঢ় করা হয়। এটা হলো। এরপর স্টেপ 3 কি করব? স্টেপ 3 হচ্ছে, দেখো এখানে সালফাইড আকরিক তাহলে আমরা কি করে থাকি? সালফাইড আকরিক তাহলে আমরা রোস্টিং করে থাকি, তাপজারণ। তাহলে তৃতীয় স্টেপ আকরিকের তাপজারণ। তৃতীয় স্টেপ আমরা করব আকরিকের তাপজারণ। এটা আমরা তৃতীয় স্টেপ করব, আকরিকের তাপজারণ, অর্থাৎ রোস্টিং অফ সালফাইড আকরিক, রোস্টিং অফ ওর। আকরিকের তাপজারণ। দেখো, তাপজারণে কি কি হয়? তাপজারণে এই Fe2S3, এই Cu2s, তাপজারণে কি হয়? তাপজারণে তো এখানে অক্সাইড প্রয়োজন। তো Cu2s এবং Fe2S3, এটা তো তোমার আয়রন কপার পাইরাইটিস Fe2S3। একে যখন তুমি তাপজারণ করবে, মানে অক্সিজেনের উপস্থিতি তোমায় করতে হবে, কারণ এখানে তো কোনো সালফাইড আকরিকের মতো কোনো অক্সিজেন থাকে না। কার্বনেট আকরিকের ক্ষেত্রে তখন আমরা যেটা করি সেটা হচ্ছে ক্যালসিনেশনের ক্ষেত্রে তখন অক্সিজেনের প্রয়োজন পড়ে না, কারণ কার্বনেট আকরিকের ভেতরেই তো অক্সিজেন আছে, কিন্তু সালফাইড আকরিকের ভেতরে তো অক্সিজেন নেই। সুতরাং এখানে তোমাকে অক্সিজেনের উপস্থিতি তাপজারণটা করতে হবে, এবং অক্সিজেনের উপস্থিতি তুমি তাপজারণ যখন করবে তখন কি হবে? দেখো, তখন যেটা হবে, এই Cu2s এই অক্সিজেনের প্রভাবে তেমনভাবে কিন্তু Cu2s অক্সিজেনের প্রভাবে তেমনভাবে সাড়া দেবে না। যেটা সাড়া দেবে সেটা হচ্ছে Fe2S3। Fe2S3 কিন্তু অক্সিজেনের সঙ্গে সাড়া দেবে, এবং Fe2S3 Cu2s যেমন ছিল তেমনই পড়ে থাকবে। এখানে Fe2S3 অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে FeO গঠন করবে। Cu2s এবং এরা FeO গঠন করবে, এবং তার সঙ্গে সঙ্গে সালফার ডাইঅক্সাইড তৈরি হবে, SO2 তৈরি হবে। তাহলে দেখো, এখানে যেটা হলো, যেটা হচ্ছে Cu2s Fe2S3, এটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে Cu2s কোনো বিক্রিয়া করছে না, কিন্তু Fe2S3 এটা কিন্তু জারিত হয়ে FeO তে পরিণত হচ্ছে, এবং সালফার ডাইঅক্সাইড কিন্তু আমরা নির্গত করছি। এবং দেখো, এক্ষেত্রে আরেকটা জিনিস হতে পারে যে Fe2S3 অক্সিজেন দ্বারা জারিত হয়ে FeSেও পরিণত হতে পারে। সেটাও হতে পারে যে Cu2s আমি আরেকবার লিখছি, Fe2S3, এবার এটা অক্সিজেন দ্বারা জারিত হয়ে এটাও হতে পারে Cu2s
কোনো কিছু বিক্রিয়া করছে না, কিন্তু Fe2S3 অক্সিজেন দ্বারা জারিত হয়ে এটাও পরিণত করতে পারে, এটাও হতে পারে যে অক্সিজেন দ্বারা জারিত হয়ে FeS এ পরিণত হলো, FeS এ পরিণত হলো, FeS এ পরিণত হলো এবং এক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা নির্গত হলো। এই দুটোই কিন্তু তাপজারণে ঘটতে পারে। এখানে যেটা হচ্ছে Fe2S3টা আইদার FeO তে পরিণত হচ্ছে বা Fe2S3টা এখানে FeS এ পরিণত হচ্ছে, এই দুটো কিন্তু এখানে ঘটছে। আর Cu2S যেমন ছিল তেমনই কিন্তু রয়ে গেছে। তো দেখো আমরা এই Cu2S-টাকে আমরা ব্যবহার করব, FeS FeO-টাকে আমরা কিন্তু নেবো না, কারণ আমরা কপার ধাতু নিষ্কাশন করতে চাচ্ছি। সুতরাং FeS এবং FeO-কে আমাদের তাড়িয়ে দিতে হবে, আমাদের কিন্তু FeS এবং FeO-কে আমাদের বার করে দিতে হবে। এই বার করার জন্য আমরা যেটা করব স্টেপ নাম্বার 4 স্টেপ 4 আমরা যেটা করব এটা হচ্ছে বিগলন, এটা হচ্ছে বিগলন করব, বিগলন মানে কোনো বিগালক যোগ করব। এক্ষেত্রে দেখো প্রথমে এই FeS-টাকে জারিত করতে হবে, FeS-টাকে অক্সিজেনের উপস্থিতিতে এটাতে মানে আরো ভালো করে জারিত করতে হবে। FeS-টাকে বাতাসের অক্সিজেন দিয়ে জারিত করে আমি FeO তে পরিণত করলাম, FeS-টাকে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত করে আমি FeO তে পরিণত করলাম, এটা ফার্স্ট স্টেপ। এবং যেটা করব এখানে একটা বিগালক যোগ করবো, সেই বিগালকটা হচ্ছে SiO2, এটা বিগালক। দেখো এটা কেন এই বিগালকটা যোগ করা হচ্ছে, কারণ আমি এখানে FeS এবং FeO-টাকে অপসারণ করতে হবে, সেই জন্য বিগালকটা যোগ করা হচ্ছে। এবং আমাকে FeS-টা থেকে আমি O2 তে পরিণত করে দিলাম, মানে আমার এই সিস্টেমটায় এখন খালি মানে অপদ্রব্য রূপে এই FeO-টা কিন্তু প্রেজেন্ট আছে, কারণ এখানে FeS ছিল, FeS-টাকে আমি ফার্স্ট স্টেপে বায়ু অক্সিজেন দ্বারা জারিত করে দিলাম, FeO তে পরিণত হলো, তাহলে অপদ্রব্য রূপে কেবলমাত্র আমাদের সিস্টেমের উপস্থিত আছে FeO, তখন কিন্তু FeS-টা নেই, FeS-টা জারিত হয়ে গেছে FeO, আর এটাও FeO, আর সালফার ডাইঅক্সাইড তো মানে গ্যাস বেরিয়ে গেছে, এবং Cu2S এটা তো মানে আমাদের সিস্টেমে আছে, কারণ এই Cu2S-টাকে আমরা ব্যবহার করব। তো এইখানে আমরা যেটা ব্যবহার করব দেখো এখানে SiO2 এটা বিগালক রূপে আমরা ব্যবহার করব। কেন এই বিগালকটাকে আমরা বেছে নিলাম, কারণ এটা হচ্ছে একটা অ্যাসিডিক বিগালক, এটা কি একটা আম্লিক বিগালক, অ্যাসিডিক এটা হচ্ছে বিগালকটা। এবং এই যে FeO-টা হচ্ছে ক্ষারীয়, কারণ এটা ধাতব অক্সাইড সাধারণত ক্ষারীয় প্রকৃতির হয়। তাহলে ধাতব অক্সাইড যদি ক্ষারীয় প্রকৃতির হয়, তাহলে এই FeO-টার সঙ্গে এই SiO2 অবশ্যই বিক্রিয়া করবে, কারণ এটা বেসিক ইন নেচার, ক্ষারকীয়। তাহলে ক্ষারকীয় বিক্রিয়া করে কি তৈরি করবে, FeSiO3, ফেরাস সিলিকেট। এবং ফেরাস সিলিকেটটা এটা বিগালক, এটা আমার খনিজ মল, এবং এটা কি হলো এই FeSiO2 এটা হচ্ছে ধাতুমল। এবং এই যে এইটা কি এই FeO-টা এটা হচ্ছে আমার খনিজ মল, অর্থাৎ এটা আমার অপদ্রব্য। এইটাকে আমি এই বিগালন প্রক্রিয়ায় এই খনিজ মল বিগালকের সঙ্গে ব্যবহার করে আমরা ধাতুমল রূপে অপসারণ করলাম। এবং এরপরে এই FeO-টা যেহেতু অপসারণ হয়ে গেল, আমার তাহলে কি পড়ে আছে, চুল্লির, এটা একটা চুল্লিতে করা হয়, মানে সেই চুল্লির নিচ থেকে একটা জায়গা আছে, চুল্লির নিচ থেকে আমরা কিন্তু Cu2S-কে আমরা কিন্তু গলিত Cu2S-কে পৃথক করা হয়, গলিত Cu2S-কে আমরা পৃথক করব। অর্থাৎ এরপর আমরা গলিত Cu2S-কে গলিত Cu2S-কে পৃথক করব। এরপর আমরা গলিত Cu2S-কে সিস্টেম থেকে গলিত Cu2S-কে আমরা পৃথক করব, পৃথক করা হয় এবং গলিত Cu2S-কে পৃথক করা হয়। এবং এই গলিত Cu2S-কে একে আমরা কপার ম্যাট বলবো, একে কপার ম্যাট বলে, কপার এই গলিত Cu2S যেটা পেলাম সেটাকে আমরা বলবো কপার ম্যাট, একে কপার ম্যাট বলে। বুঝতে পারলে? তাহলে আমাদের খনিজ মলটা আমাদের অপসারণ হয়ে গেল ধাতুমল রূপে, এবং আমরা যেটা Cu2S যেটা ছিল সেই Cu2S-টাকে আমরা বাইরে বার করলাম, একে কপার ম্যাট বলে। এবার আমরা এই কপার ম্যাট নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এবার দেখো এরপরের যে স্টেপটা, এই পরের স্টেপটাই আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের সবসময় কাজে লাগে। এই 4টে স্টেপ তুমি লিখলে, আর এর পরের স্টেপটা আমি এখানে এইটুকু খালি মুছছি, তাহলে আমাদের এখানে পরের স্টেপটাও দেখানো হয়ে যাবে। যে কপার ম্যাটটা আমরা বাইরে বার করে নিলাম, কপার ম্যাট বার করার পরে স্টেপ 5, 5ম নম্বর স্টেপে আমরা কি করব, স্টেপ 5, এই স্টেপ 5-এর নাম দেবে শত বিজারণ। এটা আমরা আগেও করেছি, সেকেন্ড এপিসোডে বা থার্ড এপিসোডে আমরা করেছিলাম শত বিজারণ। তো দেখো এক্ষেত্রে কি হয়, এই Cu2S-টাকে বাতাসের অক্সিজেন দ্বারা আমরা প্রথমে জারিত করব। জারিত করে কি তৈরি হবে, জারিত করে Cu2S জারিত হয়ে কি পরিণত হবে,
কিউপ্রিক অক্সাইড, কিউপ্রিক অক্সাইডে পরিণত এবং সালফার ডাইঅক্সাইড নির্গত হবে। এই যে CO2 তে পরিণত হলো, এই CO2 কে আমরা জিঙ্ক অক্সাইড যখন পরিণত হয়েছিল, জিঙ্ক অক্সাইডকে আমরা কার্বন দ্বারা বিজারিত করেছিলাম। কিন্তু এই যে CO2 যখন পরিণত হচ্ছে, এই CO2 কে বিজারণের জন্য এই কপার ম্যাটের যে CO2s আছে, কপার ম্যাটের CO2s কে অক্সিজেন দ্বারা জারিত করে আমরা CO2 তে পরিণত করলাম। এবার এই CO2 কে বিজারণের জন্য আমরা কিন্তু এখানে কোন রকম আলাদাভাবে কোনো বিজারক দ্রব্য দেবো না। এটাই হচ্ছে কপারের বার করার, কপার মানে কপার নিষ্কাশনের সব থেকে বড় বৈশিষ্ট্য, যেটাকে আমরা শত বিজারণ বলছি। এখানে এই যে CO2 যেটা উৎপন্ন হচ্ছে, এই CO2টা, এটা আমি আগেও বলেছিলাম, এই CO2টা এখানে যে CO2s টা অবিকৃত আছে, সেই CO2s এখানে কিন্তু বিজারক দ্রব্য রূপে কাজ করবে এবং বিজারক দ্রব্য রূপে কাজ করবে এবং CO2 কে বিজারিত করে Cu তে পরিণত করবে, কপারে পরিণত করবে এবং নিজে জারিত হয়ে সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে। বুঝতে পারলে? এখানে ব্যালেন্স না দেখালেও হবে, কিভাবে কি বিক্রিয়াটা হচ্ছে তোমাকে কিন্তু এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো একটা একটা করে লাইনটায় লিখে দিতে হবে, তাহলেই হবে। দেখো এখানে CO2s কে প্রথমে অক্সিজেন দ্বারা জারিত করে CO2 তে পরিণত করলাম এবং এক্ষেত্রে বাইরে থেকে এই CO2 কে যদি আমি বিজারিত করি তাহলেই তো কপারটা পেয়ে যাবো, কিন্তু সেই বিজারক দ্রব্যটা আমি বাইরে থেকে দেবো না, সিস্টেমের মধ্যেই আমার সেই বিজারক দ্রব্যটা প্রেজেন্ট আছে, সেটা হচ্ছে CO2s। এই CO2s টা এই CO2 কে বিজারিত করবে, কপারটা উৎপন্ন করবে এবং এই বিক্রিয়া যেহেতু বাইরে থেকে কোনো বিজারক দ্রব্য যোগ করা হচ্ছে না, সুতরাং এই যে স্টেপটাকে আমি বলবো, এই বিজারণ বিক্রিয়াটাকে বলবো শত বিজারণ বিক্রিয়া, সেলফ রিডাকশন প্রসেস। ঠিক আছে? আর এই যে কপার, এই গলিত কপার, এই যে এখানে যে গলিত কপারটা যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে গলিত, মানে খুব হিটেড, এখানে কিন্তু হিটেড খুব মানে এখানে খুব হিট আছে বলে এখানে কিন্তু এই কপারটা যেটা উৎপন্ন সেটা কিন্তু গলিত কপার, গলিত অবস্থায় থাকছে এবং গলিত কপার শীতল হয়ে জমে কঠিন হওয়ার সময় ওর মধ্যে দ্রবীভূত যে SO2, ওর মধ্যে প্রথমে দেখো সিউটা গলিত অবস্থায় ছিল এবং গলিত অবস্থায় ছিল, তার মধ্যে দ্রবীভূত SO2 ছিল এবং এই সিউটা যখন জমে যখন কঠিনে পরিণত হচ্ছে, যখন আস্তে আস্তে করে ঠান্ডা হচ্ছে সিস্টেমটা, তখন কিন্তু এই SO2টা ওই কপারের মধ্যে যেটা দ্রবীভূত অবস্থায় ছিল, গলিত অবস্থায় যখন কপারটা যখন দ্রবীভূত অবস্থায় ছিল SO2টা, তখন কিন্তু SO2টা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে। বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে মানে তখন কিন্তু এই সিউটা যখন কঠিন হচ্ছে, তখন SO2 যখন বাইরে বেরিয়ে যাবে, তখন সিউর উপর কিন্তু একটা ফোস্কার মতো দাগ মতো হয়ে যাবে এবং এই ফোস্কার মতো যখন দাগ হয়ে যাবে তখন তাকে আমরা বলবো ব্লিস্টার কপার। এটা কিন্তু ব্লিস্টার কপার, এখানে কিন্তু কপারটা যেটা পাওয়া যাবে সেটা কঠিন অবস্থায়, এটা ব্লিস্টার কপার। ব্লিস্টার মানে হচ্ছে ফোস্কা, ব্লিস্টার কপার। আমি আরেকবার বলছি, দেখো এই কপারটা এই সিস্টেম, এই যে প্রক্রিয়াটা শতবিজারণ করা হলো, এখানে কপারটা কিন্তু গলিত অবস্থায় থাকবে এবং গলিত অবস্থার মধ্যে SO2 কিন্তু দ্রবীভূত অবস্থায় থাকবে। এবার কপারটা যখন কঠিন অবস্থায় আস্তে আস্তে আসবে, যখন ঠান্ডা হচ্ছে সিস্টেমটা, তখন এই দ্রবীভূত হওয়া SO2টা আস্তে আস্তে করে কপারের গা দিয়ে বেরোতে চাইবে, এবং কপারের গা দিয়ে যখন বেরোবে তখন সেখানটা একটা গর্ত মতো হয়ে যাবে, অর্থাৎ সেখানে একটা ফোস্কার মতো পড়ে যাবে এবং সেই জন্য এই যে কপারটা আমরা কঠিন অবস্থায় পাবো সেটা হচ্ছে ব্লিস্টার কপার। বুঝতে পারলে? এবার এই ব্লিস্টার কপারটাকে নিয়ে আমরা কি করবো, ব্লিস্টার কপারটাকে নিয়ে আমরা পরিশোধন করব। স্টেপ 5, স্টেপ 6 বিশুদ্ধিকরণ। স্টেপ 6 হচ্ছে বিশুদ্ধিকরণ। এই ব্লিস্টার কপারকে নিয়ে কিভাবে বিশুদ্ধিকরণ করা হয়, ব্লিস্টার কপারের তড়িৎ বিশ্লেষণ করা হয়। তড়িৎ বিশ্লেষণ করে আমরা বিশুদ্ধ ধাতব কপার পেতে পারি। আমরা বিশুদ্ধ ধাতব কপার 99.99%, একটু অশুদ্ধি রয়ে যাবে, বিশুদ্ধ ধাতব কপার পেতে পারি। এবং এই যে তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয়, তড়িৎ বিশ্লেষণ হওয়ার জন্য আমি বলেছি যে অবিশুদ্ধ যে ব্লিস্টার কপার, মানে এই ব্লিস্টার কপারের মধ্যে কিছুটা অশুদ্ধি আছে, আমরা একদম হাইলি পিওর কপার আমরা চাইছি, তাহলে ব্লিস্টার কপারের মধ্যে কিছুটা অশুদ্ধি আছে, অশুদ্ধিটাকে দূর করতে হবে। এই অশুদ্ধি দূর করার জন্য আমরা কি পদ্ধতি বাছাই করব, তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে করা হয়, এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যে অশুদ্ধিযুক্ত যে কপারটা, সেই অশুদ্ধিযুক্ত কপারটাকে অ্যানোড রূপে ব্যবহার করব, আর যে বিশুদ্ধ কপার সেটাকে আমরা ক্যাথোড রূপে ব্যবহার করব এবং তারপর তড়িৎ বিশ্লেষণ করব, যথারীতি সেখানে চার্জ পাঠাবো, তড়িৎ পাঠালে কি হবে, যে অশুদ্ধিযুক্ত যে কপারটাকে, যেটা আমরা
অ্যানোড রূপে ব্যবহার করছি, সেই অশোধিত কপার থেকে কপারটা কিন্তু নেমে নেমে আসবে, কপারটা Cu2+ রূপে নেমে আসবে এবং নেমে এসে এসে আস্তে আস্তে করে কিন্তু ক্যাথোডের গায়ে জমা হবে এবং যে অশুদ্ধিগুলো ছিল সেই অশুদ্ধিগুলো কিন্তু ওই অ্যানোডের মধ্যেই থেকে যাবে এবং সেই অশুদ্ধির মধ্যে কিন্তু আমরা অনেক রকম মূল্যবান ধাতু আমরা পেয়ে থাকি। যেমন এক্ষেত্রে কপার ধাতু নিষ্কাশনের সময় আমরা অ্যানোডের মধ্যে আমরা কিন্তু অতি মূল্যবান সোনা, রূপো, প্ল্যাটিনাম এইসব ধাতুও পেয়ে থাকি এবং সেই যে একটা জায়গাটা যেখানে অশুদ্ধিগুলো ওই অ্যানোডের মধ্যে পড়ে আছে তাকে অ্যানোড কাদা বলে এবং অ্যানোড মাড এবং অ্যানোড কাদা বা অ্যানোড মাডের মধ্যে কিন্তু আমরা মূল্যবান ধাতু কিন্তু আমরা পেয়ে থাকি। সেই জায়গাটা এখানে লিখতে হবে না, কিন্তু এরকম ভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা করা হয়। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করে আমরা হাইলি পিওর আমরা কিন্তু কপার পেয়ে যেতে পারি। সুতরাং এই হচ্ছে কপার পাইরাইটিস থেকে কপার ধাতু নিষ্কাশন। তোমাদের পরীক্ষায় খুব এটা পড়েছে এবং পরীক্ষায় ঠিক এইটা পড়ে যে ব্লিস্টার কপার থেকে না, তোমার এটা হচ্ছে কপার ম্যাট থেকে এই যে এখান থেকে যে কপারটা যেটা বের হলো এই যে Cu2S, এটা তো হচ্ছে কপার ম্যাট, এটা হচ্ছে কপার ম্যাট। এই কপার ম্যাটের তো তুমি শতবিজারণ করছো, কপার ম্যাট মানে Cu2S, এই তো তুমি শতবিজারণ করছো। এই শতবিজারণ কপার ম্যাট থেকে শতবিজারণ প্রসেসটা তুমি লেখো। তো এইখান থেকে অনেকে চাইছে, এখান থেকেও চায়, আর যদি একদম চায় যে কপার পাইরাইটিস থেকে কপার ধাতু নিষ্কাশন কিভাবে হবে, তাহলে গোটা প্রসেসটা নামাতে হবে। আর কপার ম্যাট থেকে কিভাবে কপারটা পাবে, তাহলে কিন্তু এই প্রসেসটা এই দুটো লাইন 3টে লাইন লিখে দিতে হবে। তাহলে কিন্তু তোমার এখানে কপার ধাতু থেকে কপার পাইরাইটিস থেকে কপার ধাতু নিষ্কাশনটা একদম এখানে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এখানে এই সংক্রান্ত কোনো আর কিছু প্রশ্ন নেই, খালি এখান থেকে একটাই জিনিস করতে হবে, প্রত্যেকটা জিনিস তুমি নোট করেছো ভালো করে, এটাই জানবো। এবং কপার পাইরাইটিস থেকে কপার ধাতু নিষ্কাশন কিভাবে করা হয় সেটা কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে। জিঙ্ক এবং কপার খুব ইম্পর্টেন্ট দুটো আমি ধাতু করালাম। এরপর আমার পড়ে আছে অ্যালুমিনিয়াম এবং আয়রন। সেই দুটো ধাতু করলে, যে ধাতু নিষ্কাশন করলেই আমার কিন্তু এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। ততক্ষণ তোমরা এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করে, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক দিও এবং যদি কিছু অসুবিধা তাহলে কমেন্টে জানিও। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো, আর যদি চাও তো ভিডিও কিন্তু সবাইকে শেয়ারও করতে পারো। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। ততক্ষণ তোমরা এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো। কপার ধাতু নিষ্কাশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে জিঙ্ক ধাতু নিষ্কাশন করিয়েছিলাম, অত্যন্ত ইম্পর্টেন্ট। এই দুটো ধাতুর মধ্যে পরীক্ষায় কিন্তু একটা নিশ্চিতভাবে পাওয়ার সম্ভাবনা আছে। আজকে এই পর্যন্ত, এবং নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। ততক্ষণ তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।